কতটুকু শিক্ষা পায় আমি জানি না, গড নোজ, কিন্তু তখন আমাদের ছিল। তো তারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, আজকে না হলে আমি এখানে পৌঁছাতাম না। আমার স্ক্রিপ্ট পর্যন্ত তারা দেখে দিয়েছে, এডিট করে দিয়েছে, শিখিয়েছে। আর বাড়ির অ্যাটমসফিয়ার তো ছিল। আমার বাবা পর্যন্ত আমার পরিচালনায় অভিনয় করতেন। নিজের মতো করে একটা চরিত্র করা আমার মনে হয় সেটা সবচেয়ে কঠিন কাজ। স্বয়ং চার্লি চ্যাপলিন, আমি এটা জানি আর কি, চার্লি চ্যাপলিনের শো হচ্ছিল কে কত ভালো চার্লি চ্যাপলিন করতে পারে। তো সেখানে চার্লি চ্যাপলিন নিজে মানে উপস্থিত থেকে অভিনয় করে উনি কিছুই প্লেস পেলেন না। যে তিনজন বলেন তারা আদৌ সত্যিকারের চার্লি চ্যাপলিন নন। তার মানে ওই ভক্তগুলোর কথা ভাবুন, তারা কতটা মানে মিশে গেলেন চার্লি চ্যাপলিনের সাথে, এই জিনিস বার করতে পারেন যে স্বয়ং চার্লি চ্যাপলিন হেরে গেলেন। মানে আমার মনে হয় সবচেয়ে নিজের ক্যারেক্টার করাটা কঠিন। আমি জানি না আপনার কি মত। তো আমি এটা পড়েছি চার্লি চ্যাপলিনের বই থেকে, যে এটা একবার হয়েছিল তার সাথে, এবং উনি খুব দুঃখ পেয়েছিলেন, কেঁদেছিলেন যে আমি এখানে উপস্থিত, অথচ আমার অভিনয় করে অন্য কেউ পুরস্কার নিয়ে চলে যাচ্ছে, আমি পেলাম না। হ্যাঁ হ্যাঁ, এটা আমিও জানি, এটা হয়েছিল চার্লি চ্যাপলিনের জীবনে। তো এরকমই আপনার মানে সবচেয়ে ভালো লাগা এবং সবচেয়ে খারাপ লাগা কি এখনকার সময়, যে এটা আমার খুব ভালো লাগে এখনকার সময়, এখনকার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আর এই জিনিসটা আমার পছন্দ হয় না। আপনাদের সময়টার কথা মানে আমি আমার সাথে বলছি যে আমাদের যেমন একটা ছোটবেলা ছিল, মানে একটা দুরন্ত ছোটবেলা, সেটা নিয়ে এখনকার ছোটরা ভাবতেই পারবে না যে আমরা একটা কি ছোটবেলা কাটিয়েছি। আপনাদের সময় সেটা আরো বেশি ছিল। তাহলে সেই বেলাটাকে মানে আপনার এখন কোনটা ভালো লাগে আর কোনটা খারাপ লাগে? না শোনো, অতীত নিয়ে বাঁচা যায় না। না, অতীত নিয়ে বাঁচতে বলছি না। আমি জানি এখন সমাজে গিয়েছে, বিজ্ঞানে গিয়েছে, এগোতে হচ্ছে, কিন্তু মানে এখনকার সময় আপনার তো কোনো একটা ভালো লাগা আছে যে এইটা ভালো লাগে, বিজ্ঞান এগোচ্ছে, ভালো লাগা জিনিস, বাট কোনটায় খারাপ লাগা আছে যে এই জিনিসটা আমার এখন ভালো লাগে না, এখনকার এই জিনিসটা আমার ভালো লাগে। অতীতকে ধরে বলছি না, আপনার এখনকার সময়। বর্তমানে চলতে গেলে কিন্তু সমাজ ব্যবস্থাকে মানিয়ে নিতে হবে। হ্যাঁ, একদমই সেটা কম্প্রোমাইজের ব্যাপার। না মানাতে পারলে কিন্তু ওই যে বলে না, অতীতকে খেলো না, বর্তমানকে নিয়ে ভবিষ্যতের কথা হাঁটো। এবং আমরা যে বয়সে গিয়ে এখন দাঁড়িয়েছি, আমরা যদি আমাদের সময়টার সঙ্গে এখনকার সময়কে তুলনা করি, তাহলে কোনোদিন মিলতে পারে না। আর আমি যদি সেই পিউরিটার হয়ে সেই সময়টাকে ধরে রাখি, তাহলে কিন্তু এখন আমি চলতে পারবো না, অসামাজিক হয়ে যাব। তো ন্যাচারালি নতুন যেটা হচ্ছে তাকে আমাকে আহ্বান করতেই হবে, আমাকে মেনে নিতেই হবে, এছাড়া উপায় নেই। হ্যাঁ, তার মধ্যে নম্রতা, সভ্যতা, ভদ্রতা, কালচার যেটা, সেটা থাকতে হবে। ছেলে মেয়েদের মেলামেশা আমাদের সময় কিন্তু অনেক বেশি অর্থোডক্স ছিল সব। হ্যাঁ, আমরা খুব ভয় লোকের সঙ্গে মেশামেশি করতাম, বাড়ির ভয় পেতাম, বিশেষ করে পুরুষ হয়ে মহিলার সঙ্গে মেলামেশাটা, কেন বাড়িতে বারবার আসে ওকে। এখনকার দিনে কিন্তু আমার নাতনির অনেক বন্ধু আসছে। হ্যাঁ, এখন বরঞ্চ অনেকটা ফ্রি, এটা ফ্রি, কিন্তু আমাকে এইটা ভেবেই করতে হবে, তার মধ্যে একটা সম্যতা থাক, একটা সক্ষতা থাক, ভালোবাসা থাক, ফ্রেন্ডশিপ থাক। সেইটা মানে এই নয় যে আগলি কিছু ঘটনা ঘটে যায়। এখনকার দিনে এই যে আগলি কিছু ঘটনা ঘটছে, সেগুলো আমি ঠিক মেনে নিতে পারি না ছেলে মেয়েদের মধ্যে। প্লাস এই এসছে
হোমোসেক্স টাইপের জিনিসটা এসছে এখন। একটা ছেলে ছেলেকে ভালো লাগে, একটা মেয়ে মেয়েকে ভালো লাগে, বা বিপরীত দিকে একটা সম্পর্ক তৈরি করছে, বা অবৈধতা ব্যাপারটা এখন যেন ঘরে ঘরে বেড়ে গেছে। এই জিনিসগুলো ঠিক হয়তো বলতে পারো আমি অর্থোডক্স, আমি এগুলো ঠিক মেনে নিতে পারি না, কিন্তু আমি লিখি এর উপরে। লিখতে কিন্তু হয়, তাকে লিখতে হবে এখনকার কথা। আমি যদি একটা 25 বছরের ছেলে কি মেয়ের কথা না লিখতে পারি, তাহলে কিন্তু আমি পারলাম না। এখন আর সেই দেবদাস লেখা যাবে না। সেই দেবদাসের মানে সময় বা ক্যারেক্টার বা কোনো কিছুই এখন নেই পরিবেশন। ওদের সঙ্গে মিশতে হবে, আমাকে ওদের জানতে হবে। ওরা যদি বোঝে যে আমি ওদের মতন নই, ওদের সঙ্গে মিশতে পারছি না, একটা ব্যারিয়ার তৈরি হয়। আমার স্টুডেন্টদের সঙ্গে যদি আমার ব্যারিয়ার তৈরি হয়, তাহলে আমি ওদের কখনো জানবো না, ওদের জানতে না পারলে ওদের কথা আমি লিখতে পারবো না, আমার চরিত্র কখনো এস্টাবলিশমেন্ট হবে না। একদমই তাই। কারণ এখনকার ছেলে মেয়েদের সাথে ভালো করে না মিশলে তাদের প্রিয়জন হওয়া যায় না, বন্ধু হওয়া যায় না একদম। আর একটা কথা, যে আপনার কি কখনো মনে হয়েছে যে রাজনীতি মানে আমরা আগে জানতাম খুব ভালো ব্যাপার, দেশের কাজ করছে তারা, আমরা তো তাই ভাবতাম। তো এখনকার রাজনীতিতে কি আপনার মনে হয়েছে কখনো যে রাজনীতির যারা নেতা বা নেতৃস্থানীয়, তাদের একটু রাজনীতি সম্বন্ধে শিক্ষা হলে ভালো হতো, একটু রাজনীতি নিয়ে শিক্ষা পেলে ভালো হতো? মানে কাউকে মনে হয়েছে যে রাজনীতির সম্বন্ধে কিছু জানে না, রাজনীতিতে এসছে একটা উল্টোপাল্টা কিছু করছে, এরকম? অবভিয়াসলি এটা তো সবসময় এখন মনে হয়। আগেকার যারা রাজনীতিজ্ঞ ছিলেন তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত ছিল, কোয়ালিফাইড। তারা বড় বড় অংশ থেকে এসে তারা ফাইট করেছে দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য। এখন তো পাইয়ে দেওয়ার রাজনীতি হয়েছে, অত্যন্ত নোংরা রাজনীতি। এখন আমি কতটুকু পলিটিক্স বুঝি, আমি মার্কস বুঝি না, আমি গান্ধী বুঝি না, আমি কিচ্ছু বুঝি না, লেনিন বুঝি, কিচ্ছু বুঝি না, আমি ইতিহাস জানি না, আমি রাজনীতি করি। এখনকার দিনে কিছু মনে করো না ভাই, আমার মনে হচ্ছে আমাদের মতন অনেক শিল্পী রাজনীতি প্ল্যাটফর্মে গিয়ে অনেক উপরে উঠে গেছে, যাচ্ছে, সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে ফেলেছে, কিন্তু তাদের সময়টা কোথায়? পড়াশোনা করার সময় কোথায়? মানুষের উপকার করার সময় কোথায়? মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের ঘরে যেতে হবে, সেই সময়টা কোথায়? তাদের সেই সময় দিতে পারেন না, অথচ তারা বড় বড় নেতা নেত্রী হয়ে যাচ্ছে এবং বিরাট অঙ্ক কামাচ্ছেন তারা। এটা আমি মন থেকে মেনে নিতে পারি না। তারা যখন বড় বড় ডায়াসে গিয়ে বসছে, তারা কি তাদের সেলিব্রেশন, তাদের চেহারা দিয়ে তারা লোকের মন জয় করছে, কিন্তু তাদের যদি ধরা হয়, বলতো যে ওই তেভাগা আন্দোলন কবে হয়েছিল, আর 42 এর আন্দোলনে কি হয়েছিল, কেউ বলতে পারবে না, কেউ জানে না, ইতিহাস জানে না। তার মানে পলিটিক্স করতে গেলে আগে নিজেকে পড়াশোনা তৈরি করতে হবে, আর নিজের মনটাকে তৈরি করতে হবে তাদের মতন করে। যেমন ভালো শিল্পী হতে গেলে ভালো মনের মানুষ না হলে কিন্তু ভালো শিল্পী হয় না, তার আবেগ তো তৈরি হবে না, আবেগ তৈরি না হলে সে কখনো পড়াতে পারবে না মানুষের যন্ত্রণার কথা। সেটা আমার মনে হয়েছে শিক্ষা এখন নেই, শিক্ষা নেই। তাহলে এটা মানে আমরা সকলেই খুব মানে আন্তরিকভাবে এটা মেনে নিয়েছি যে শিক্ষা পাবো না জানি, তবু আমাকে করতে হবে। কারণ যে আসবে এই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর মতো ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, এটা তো আসছে নিজের জন্য, নিজের কামাবার জন্য। একদমই এটা আমার মনে হয়েছে, এটা পার্সোনালি করলাম, আপনাকে আপনার মতামতটা শুনলাম, কিন্তু অনেকে বলেছেন যে এটা মেনে নিচ্ছি, মানতে বাধ্য হচ্ছি। এইখানটাতে আমার একটা বাধা আছে যে মানতে বাধ্য হয়েছি বলে এই নয় যে আমার তাদের কথা শুনতে হবে। আমি শুনবো না, আমি করছি না, করবো না সেটা, কিন্তু তারা করছেন এবং বলছেন বাধ্য হয়েছে, কেন কেউ ভয় দেখিয়েছে সেটা কিন্তু কেউ সরাসরি বলবে না, ওপেন কামরায় সেটা কিন্তু কেউ বলবে না,
কিন্তু এটাই না, মানুষের একটা বুদ্ধিমত্তা আছে না, যখন কোনো কিছু মেনে নিতে পারে না তখন কোনো হিংসার আশ্রয় না নিয়ে আমার মনে হয় তাকে এড়িয়ে চলে ভালো। একদম দুজনকে সবসময় সবাই এড়িয়ে চলে, ভদ্র শিক্ষিত মানুষ হলে দরকার নেই তার সঙ্গে বেশি কথা বলা, সেই পরিবেশ পরিস্থিতিকে অ্যাভয়েড করা ভালো। আমরা একটুখানি 5 মিনিট 6 মিনিটের মধ্যে আপনাকে ছেড়ে দেবো, আপনার স্টুডেন্ট এসে গেছে। আমি আর একটা প্রশ্ন করি যে আপনার এই জীবন নিয়ে কোনো মানে এমন ব্যাপার আছে যে আমি এটা না আসলে ভালো, বা কোনোখানে আপনি আঘাত পেয়ে কি কখনো ভেবেছেন যে আমার এটা এখানে যদি না আসতাম আমার এই আঘাতটা হতো না, আসতো না, আমি মনে মনে কষ্ট পেতাম না? অনেকে মনে কষ্ট চেপে রাখেন, অনেকে প্রকাশ করেন খুব নানাভাবে, তো এরকম কি মনে হয়েছে আপনার? মানে এই জীবন নিয়ে আপনি খুশি তো? 110 ভাগ খুশি, সেটা কোনো সন্দেহ নেই। কিন্তু অনেকেই আমাকে এখনো বলেন আমার এই বয়সে গিয়ে চাকরি বাকরি ছেড়ে দিলে কেন, মানে চাকরি বাকরি করতে পারতে, জোর করে আপনাদের তোমার জীবনটাকে তো অন্যদিকে তুমি বাচ্চা। টেনে নিয়ে যেতে পারতে। এখন আমাদের শিল্পী জীবন কিন্তু একটা সময় খুব যন্ত্রের, খুব কষ্টের। আমি জেনেই আসি খুব স্ট্রাগল আসে, যে সময়টা আমরা দু হাতে অর্থ কামাতে পারি না, শরীরের সঙ্গে মেলে না, সমাজের সঙ্গে নিজের মত মেলে না, তখন ভীষণ একঘরে হয়ে থাকি, সেই জায়গাটা কষ্টের। তখন মনে হয় দেখো মানুষের বাঁচতে গেলে তো অর্থের প্রয়োজন আছে, তখন মনে হয় আমি কি ভুল করলাম, আমি নিজেকে প্রশ্ন ওই প্রশ্নের মুখোমুখিটা হতেই হয় একটা টাইমে। আবার এটাও ভাবি ভুল কি সঠিক আমি জানি না, কিন্তু আমি এটা না করলে কিন্তু এগুলো কখনো পেতাম না, আমার অভিজ্ঞতা কখনো হতো না। সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে 10টা চাকরি করি, কিছু মোটা টাকা আসে, ঘরে বসে এসির তলায় বসে থাকি, খাই দাই, টিভি দেখি, ঘুমোতে চলে যায়। এর জীবনে কোনো নতুনত্ব নেই। এবার আমরা একটু শেষের দিকে মানে হ্যাঁ বা না উত্তরটা শুনবো। মানে সেরা কমেডিয়ান কাকে লাগে, অনুপ কুমার না রবি ঘোষ? উত্তম কুমার না সমুদ্র সরকার? কঠিন প্রশ্ন, কিন্তু রোমান্টিক নায়ক হিসেবে উত্তম কুমারের উপরে কেউ নেই আমার মনে হয়, এখনো পর্যন্ত পৃথিবীতে কেউ হয়নি আমি মনে করি। তাহলে বুঝতে পারছেন আমি কতটা পাগল উত্তমকে নিয়ে। উত্তম কুমারকে নিয়ে সকলের মনের মধ্যে এটা থাকে। আসলে উত্তম কুমারের মধ্যে যে কারিশমাটা ছিল, যেমন কোনো মা ভাবতেন আমার হলিউড অ্যাক্টিং এর স্টাইলটাকে আগে উত্তম কুমারই এখানে কিন্তু এনেছিলেন এবং সেইটাই অ্যাকসেপ্ট হয়েছিল। আর না, সেটা অ্যাকসেপ্টেড আরো বেশি হয়েছিল। মানে কোনো মা ভাবতেন আমার একটা এরকম ছেলে থাকলে ভালো হতো, কোনো বোন ভাবতো যে আমার একটা এরকম দাদা থাকলে ভালো হতো, আবার কোনো প্রেমিকা ভাবতো যে আমার এরকম একটা প্রেমিক থাকলে ভালো হতো। মানে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আর কোনো নায়ক প্রতিষ্ঠিত করতে পারেনি। সৌমিত্র চট্টোপাধ্যায়কে কিছু কিছু ভিন্ন ধর্মীয় চরিত্রে ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে আমার মনে হচ্ছে। এখানে উত্তম কুমার থাকলে সৌমিত্র মতন এতটা হয়তো পারতেন না, কিন্তু আমার উত্তম কুমারকে সৌমিত্র বাবু আবার অন্যরকম অভিনেতা। দা বলছে, একসময় আমিও তার সঙ্গে সিরিয়ালও কাজ করেছি। সৌমিত্র দা উত্তম কুমারকে আমি দেখেছি, কিন্তু উত্তম কুমারের ধারে কাছে আমি কখনো পৌঁছতে পারিনি, তার কারণ আমার তখন খুবই অল্প বয়স। সৌমিত্রদার সঙ্গে পরবর্তীকালে আমি কাজ করেছি, আমার মনে হয়েছিল খুব বড় মাপের মানুষ। তারপর আমার সঙ্গে সিন করছেন ডিরেক্টর, আমি সেখানে সুপার বসে আছি আর উনি আমার অফিসে এসছেন। তো ন্যাচারালি ডিরেক্টর করেছে কি, লাইনটাকে পেতেছে ওই আমার পেছনে, সৌমিত্রবাবুকে নিয়ে আমার সাইড প্রোফাইল নিয়েছে। সৌমিত্রবাবু সেদিনকে বললেন, ক্যামেরাটা ওখানে কেন? আমি কার অফিসে এসেছি? না, ওর সঙ্গে দেখা করতে এসছেন।
তো দেখা করতে এসেছি, তাহলে ও তো সুপিরিয়র এখানে, তাহলে ক্যামেরার লাইনটা তোমরা এদিকে পাতো, আমাকে প্রোফাইলে রাখো। এই কথা কি বলে না, এখনকার দিনে কেউ বলে না। এবং একটা সিরিয়াল আছে 12 ঘর 1 উঠোন, সেইটা আমি কাজ করতাম বিষ্ণুপাল চৌধুরীর ডিরেকশনে। সৌমিত্র বাবুর আমি বিআই এর পাঠ করতাম। আমার মেয়ের সঙ্গে তার ছেলে ফ্ল্যাট করেছে, আমি তাকে এসে কেউ অপমান করছি ঘরে। সুপ্রিয়াদিও আছেন সেই সিনে, অত্যন্ত উচিতভাবে তাকে আমি অপমান করছি। আমি ডায়লগগুলো তার মুখের উপর বলতে সাহস পাচ্ছি না, লজ্জা সাহসের অভাব সব মিলিয়ে আমি কিরকম একটা স্থবির হয়ে যাচ্ছি। উনি বললেন, না লাইট নেবা। আপনি কাকে বলছেন? আমাকে না, আমার চরিত্রটাকে বলছেন। বলুন, যা আছে বলুন। আপনি রিয়াক্ট না করলে আমার রিয়াকশন আসবে না। এই জিনিস আমি কার কাছ থেকে পাইনি। পরবর্তীকালে উনি যেসব ক্যারেক্টারগুলো করে গেছেন, আজকে সৌমিত্র তার নেই। আমি কিন্তু এখন অনেক জায়গায় ওই যে বলেছিলাম অনুকরণ, এখন এই বয়সে দাঁড়িয়ে সৌমিত্র তার শেষ বয়সে যে অভিনয়গুলো করেছেন, কথা বলা স্টাইলাইজেশন, তাকিয়ে থাকা, আমি নকল করি। এখন কোথাও যদি কোথাও কাজ দেখেন আমার, দেখবেন আরে গৌরীদা তো এখানটায় সৌমিত্র বাবুর মতন বলছে, উইথ অল রিগার্ডস আমি ওটা করি না। আমি তোমাকে একটা কথা বলার জন্য এলাম, সেটা তুমি বোঝার চেষ্টা করো। না না, এ নিয়ে তুমি তর্ক করো না। এই জন্য কথা বলার এই স্টাইলটা ইদানিং কালে এসেছে। কিন্তু আপনার গলার বেস সৌমিত্র বাবু থেকে অনেকটা উপরে, মানে বেস, আমার বেসটা তো একটু ভারী বেস হতেই পারে, কিন্তু স্ক্যানিং অফ ডায়ালগ, হ্যাঁ হ্যাঁ, সেটা এইভাবে স্ক্যান করতে আমি ভীষণ, উইথ অল রিগার্ডস আমি ভীষণ এখনো ফলো করি। পাহাড় না সমুদ্র? পাহাড় না সমুদ্র? পাহাড়। বেশিরভাগ মানে স্বনামধন্য মানুষদের কাছ থেকে এই দুটোটাই পেয়েছি, পাহাড়। আসলে প্রত্যেকটা শিল্পীদের মধ্যে বোধহয় একটা মানে নিস্তব্ধ নিশ্চুপ কিছু কাজ করে, যেটা অনড় থাকে ভেতরে, যার জন্য পাহাড়টা তাদের পছন্দ। আমার নিজের বিশ্লেষণ এটা। আর ভেজ না নন ভেজ? এগুলো বিরাট কঠিন প্রশ্ন। এগুলো কখনো ভেজ খুব ভালো রান্না হলে ভীষণ ভালো লাগে, আর আবার এমনিতেই নন ভেজ পছন্দ করি, ছেলেবেলাটা এখনো ভুলিনি। আর সব, আপনি ধরুন আপনার বাড়ির কোনো বিয়ে বাড়ি বা কিছু, সেখানে আপনার গিয়ে কি মনে হয় আমি সেলিব্রিটি, আমার মতন আমি থাকবো না, মিশে যায়? না না না, আমি কিন্তু মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসি। হ্যাঁ, মিশতে পারেন বলে আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে একগাল হেসে মিশি। তার কারণ আমি যদি নিজেকে গুটিয়ে রাখি, তাহলে সে মানুষটার সঙ্গে আমি কোনো আদান প্রদান করতে পারলাম না, কোনো কথা বললাম না, কিছু পারলাম, আমি সে মানুষটাকে স্টাডি করতে পারবো না। আমি নিজেকে কখনো গুটিয়ে রাখি না, আমি সবার সঙ্গে মিশি। ভালো লাগলো। মানে শীতকাল না গ্রীষ্মকাল পছন্দ করেন? শীতকাল বটে। আর আপনার জীবন, আপনার জীবনের সহযোগী সব কিছু নিয়ে আপনি আরও ভালো থাকতে যাচ্ছেন। আপনার সাথে 2024-এ মানে এই বছরের শেষ ইন্টারভিউ আপনারটা দেখলাম। খুব ভালো থাকুন, এগিয়ে চলুন, এবং আমিও শিখবো আপনার কাছ থেকে কিছু, অবশ্যই কিছু জ্ঞান আমাকে পার্সেলে দিয়ে দেবেন। এটা বললে এটা হবে, ওটা বললে ওটা হবে। এবং আপনার যেরকম টুকরো টুকরো পাঠান, যে এই অভিনয়টুকু এইরকম আমাকে পাঠান, এটা বলছি। এটুকুই আমার মানে শেষ আর্জি। নমস্কার, আমরা বিদায় নেব। তার আগে বলি, আমরা 2024 সালের শেষ মুহূর্তে, আমরা 2025-এর জন্য আপনাদের সকলের জন্য শুভকামনা রাখছি। আর সকলে ভালো থাকবেন, খুব ভালো হবে সকলে। আপনিও ভালো থাকবেন, আপনার স্বপ্নকে আরও সফল করার জন্য আপনি এগিয়ে যান, আরও অনেক ছাত্রছাত্রীদের নিয়ে, তাদের মাধ্যমে। আর যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেল, আমাদের কাজ, তাহলে অনুগ্রহ করে একটু লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। 2024-এ
একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকে পাপিয়া আমার যে ইন্টারভিউ নিলেন বা ওর সঙ্গে কথাবার্তা আমি বললাম, তাতে করে আমি অনেক বেশি উৎসাহিত প্রেরিত হলাম আগামী দিনের জন্য। 2025 সবাই ভালো থাকুন, আপনারা এগিয়ে চলুন, আমি কামনা করি ঈশ্বরের কাছে সবার মঙ্গল হোক, ভালো থাকুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।